Happy Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Kumar. Happy birthday to you. Okay. That's for you, Dad. This is for you, Mom. Yay! And this is for you. Wish you very happy birthday, Dada. Thank you. গাইজ অ্যাটেনশন প্লিজ। আজকে এমন দিন চলে এসছে যে ছোট বড় লিহাজ ভুলে গেছে, মান মর্যাদা রয়ে যায়নি। এমন সময় চলে এসছে যে না কেউ কারোর শোনে, না কেউ কারোর পালন করে। কিন্তু আমি গর্ব হয়ে বলতে পারি, আমার ছেলে কুমার, যার আজকে 22 সালগিরা, এ সবসময় আমার কথা শুনেছে আর আমার কথা মেনেওছে। Thanks, Dad. আর আজ পর্যন্ত আমার কথা মেনে নিয়ে এ আজ পর্যন্ত না চা খেয়েছে, না আজ পর্যন্ত মোবাইল ফোন রেখেছে। Come on, Dad. Chill, guys. কিন্তু আজকে আমি এই সব রেস্ট্রিকশনস এর উপর থেকে সরিয়ে দিচ্ছি। বাবা, এটা মোবাইল ফোন, তোমার জন্মদিন গিফট। Wow. It's very nice, Dad. Thanks a ton. Thanks a ton. Thank you very much. আর এই হলো বাইকের চাবি আমার তরফ থেকে। Wow. Yay! Thanks, Mom. Thanks a lot. One photograph, please. Yeah. Sure. Okay. Wow. A nice brand and a nice handset. Wow. খুব ভালো. Thanks, Dad. A bike is a bike. Wow. এটা হলো না কথা. Huh? অদ্ভুত, আমি তো এই নম্বর তো কাউকে দেইনি। হ্যালো। Happy birthday to you. Congratulations. ও ওয়েল, থ্যাংক ইউ, কিন্তু ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি কে বলছেন? হ্যালো। বাবা, আমার গিফট কেমন লাগলো? ড্যাড, জানি না কার ফোন এসেছিল। তুমি আমার নাম্বার কাউকে দিয়েছো? না, আমি তো কাউকে দিইনি। তাহলে জানি না কোথা থেকে ফোন এসেছিল, নিজেতেই কেটে গেল। আরে, তো এর মধ্যে নাম্বার এসে থাকবে, ফোন করে জেনে নাও। অদ্ভুত, এটাতে কোনো নাম্বার নেই, ইটস ব্ল্যাঙ্ক। দেখো। এনিওয়ে, যার হবে সে নিজেই ফোন করে নেবে, তুমি এত চিন্তা করছো কেন? রিল্যাক্স। ঠিক আছে ড্যাড, গুড নাইট। গুড নাইট। Meet me at 3:30 Warden Road. পূজা? ড্যাড, এটা দেখো ড্যাড, একটা মেয়ের SMS এসছে, পূজা, দেখো, সি। এর মধ্যে তো কিছু নেই। কিছু নেই? বাবা, তোমার নাম্বার এখনো সার্কুলেট হয়নি আর তোমার মেয়েদের SMS না ড্যাড, আমি সিরিয়াসলি বলছি, এখনই একটা মেয়ের SMS এসেছিল পূজার নামের। তার আগে আমাকে একটা মেয়ে ফোন করলো, আমার বার্থডেও উইশ করলো ড্যাড। স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ। আমার মনে হচ্ছে তোমার কোনো ভ্রম হয়েছে। না ড্যাড, আমি সিরিয়াসলি বলছি, ফোন এসেছিল। আমিও সিরিয়াসলি বলছি, রাত অনেক হয়ে গেছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। গুড নাইট। গুড নাইট ড্যাড।
Hi, Kumar. Belated many happy returns of the day. আমার তোমার উইশেসের কোনো দরকার নেই। কম অন ইয়ার, তুমি আমার বার্থডে পার্টিতে আসতে পারছিলে না? Sorry, আমি তোমাকে বলেছিলাম না? রিল্যাক্স। জানো, তুমি এত কিউটলি সরি বলো না, যে মানুষ রাগ করতে চাইলেও না রাগ করতে পারে না। থ্যাংক ইউ। আচ্ছা, এটা বলো আমি কেমন লাগছি? হুম, হ্যাঁ, টাইট কাপড় আর টাইট দিয়ে ধোয়ার কাপড়া খুবই ভালো লাগো। শকড হলে কি? অ্যাবসলিউটলি। বসবে এবার? ওকে, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো সুইট। মোবাইল তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার বার্থডে গিফট ভেবে নাও, ড্যাড দিয়েছে। মিট মি এট 3:30 ওয়ার্ডেন রোড। পূজা, কি হলো? স্ট্রেঞ্জার। আমার কাছে একটা মেয়ের একটা এসএমএস এসেছিল, এখনই ওই এসএমএস করেছে। আই মিন, পূজা নামের কোনো মেয়ে আছে আমি কি জানিও না। দেখি। জানি না কে আছে, আই ডোন্ট নো। এটা দ্বিতীয়বার এসএমএস এসছে। এটা তো কিছুই নেই। কি কথা বলছো? আগে না, সিরিয়াসলি এটাতে মেসেজ ছিল। কুমার, তুমি স্টোরি বানাতে খুব এক্সপার্ট হয়ে উঠেছো। না বাবলি, আমি সিরিয়াসলি বলছি, এটাতে এসএমএস ছিল। যাকে, তুমি আমার মোবাইল নাম্বার দেবে আমায়? শিওর, হোয়াই নট। হ্যাঁ, 98203 98 203 203 55 55 অ্যান্ড 000। 000। হয়ে গেছে। এই চাবি কেন শো অফ করছো? ও, এটা ওয়েল, এটা আমার বার্থডের দ্বিতীয় গিফট ফ্রম আ মম, আ ব্র্যান্ড নিউ বাইক। বাইক? বাইক? হ্যাঁ হ্যাঁ, বাইক। ওয়ান্না গো ফর রাইড? ইয়া, আই উড লাভ টু। চলো। কিন্তু আমার কাছে খালি আধা ঘন্টা আছে। অনেক আছে, লেটস গো। হ্যাঁ, চলো। এখানে কোথায় এসছি আমরা? এখানে কে থাকে? আর তোমার এখানে কি কাজ? এটাতে পূজার নামের একটা মেয়ে থাকে, আমাদের ওর সঙ্গে দেখা করতে হবে। চলো। কুমার, বাবলি, এটাতে ভয় পাওয়ার কি আছে? চলো। চলো। হ্যালো হ্যালো, আমরা কোনো ভুল জায়গায় তো আসিনি। না বাবলি, অ্যাড্রেস তো এখানকারই দিয়েছিল। মিস পূজা, হ্যালো। আমার মনে হয় না এখানে কেউ থাকে। এইদিকে যাই। ভেতরে চলে এসো। হ্যালো, মিস পূজা অগ্নিহোত্রী? পূজাটা আবার কে? এটাই তো জানার জন্য এখানে এসেছি। এসো।
हेलो, somebody home? Miss Pooja? হ্যালো, কুমার, কুমার এখানে কেউ থাকে না। কিন্তু বাবলি আমাকে এখানকারই অ্যাড্রেস দিয়েছিল। না কুমার, এখানে কেউ থাকে না। কি চলো হলো? চলো এখান থেকে। হলোটা কি? আমি থাকি এখানে। কুমার, কুমার চলো এখান থেকে, চলো আমি বলছি, চলো। দাঁড়াও দাঁড়াও, এই ম্যাটারটা কি? কুমার, এসব কি হচ্ছে? কিছুই হচ্ছে না বাবলি, কিছুই হচ্ছে না। বাস প্রবলেম এটাই হচ্ছে যে আমার এই ফোনে একটা মেয়ের ফোন এসেছিল পূজার নামে, আর একটা SMS এসেছিল। কিন্তু প্রবলেম এটা হচ্ছে যে ওই নাম্বারটা এটাতে রেকর্ডিং হলো না। এটা কিভাবে সম্ভব কুমার? বাবলি এটাই তো হয়েছে। আর ওই SMS এর যে অ্যাড্রেসটা ছিল ওটাও ঠিক আছে, আমরা ওখানে হয়ে এলাম, আর ওই ফ্ল্যাটটাও পূজারই ছিল। কিন্তু এবার এটা বুঝতে পারছি না যে ওই যে মেয়েটাকে হাওয়ায় ঝুলতে দেখেছি, ওই মেয়েটাকে ছিল। দেখো কুমার, আমার মনে হচ্ছে কি কেউ তোমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। না হলে এইভাবে কেউ হাওয়াতে কিভাবে ঝুলতে পারে? আমার মনে হচ্ছে তুমি ঠিকই বলছো। দেখো, তবে আমরা একটা কাজ করি, এই মোবাইলে সত্যিটা জানবার জন্যে আমরা কালকে মোবাইল গ্যালারিতে যাব। যা SMS আর নাম্বার তোমার মোবাইলে নেই সেটা ওখানে নিশ্চয়ই হবে। হ্যাঁ, আই থিঙ্ক তুমি ঠিক বলছো। কালকে আমরা মোবাইল গ্যালারিতেই জানতে পারবো যে এইসব হচ্ছেটা কি। ইয়েস, মে আই হেল্প ইউ? আই ওয়ান্ট টু নো কে আমাকে এই নাম্বারে ফোন করেছিল। স্যার, ওই টেবিলে যে আছে উনি বলবেন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। Please have a seat. থ্যাংক ইউ। Yes, what can I do for you? ওয়েল, আমি আপনার মোবাইল সার্ভিসেরই সাবস্ক্রাইবার আছি। আমি কালকে এই ফোনে 2টো কল পেয়েছিলাম আর কিছু SMS-টাও। আমি জানতে চাইছি যে কোন নাম্বার দিয়ে ফোন এসেছিল। হ্যাঁ, দিন। হুম? হ্যাঁ? হুম? হ্যাঁ? হুম? জাস্ট ওয়েট স্যার, আমি ভেতরে টেকনিশিয়ানকে দেখিয়ে আসছি। শিওর। এ তো সেই মেয়েটা না কুমার? এক্স্যাক্টলি, এটা তো ওই মেয়েটাই। তার মানে কম্পিউটারে কোনো ফল্ট আছে। আই এম সরি স্যার, আজ আমি আপনাকে কিছু বলতে পারবো না। এর জন্য আপনাকে কালকে আবার আসতে হবে। অলরাইট, থ্যাংক ইউ। ইটস মাই প্লেজার।
এবার কি করব আমরা? করবোটা কি? ড্যাডকে বলবো তোমার এই গিফট ফেরত নিয়ে নাও, আমার লাগবে না। গিফট কি কোনো ফেরত দেওয়ার জিনিস কি? তাহলে তুমিই বলো এটাকে আমি কি করব? হ্যালো, হ্যাঁ কুমার, দেখো আমি তোমাকে চিনিও না, তাহলে তুমি কেন বারবার ফোন করে আমি বিরক্ত করছো? আর তুমি এই নম্বরটা কোথায় দেখ পেলে? দেখো আমার কথা মন দিয়ে শোনো, আমি অনেক বিপদে আছি। আমাকে কিডন্যাপ করে নিয়েছে। কে? হ্যাঁ, এটা ওই কিডন্যাপারের মোবাইল, যেটা এখানে পড়ে গেছিল। আর আমি ব্যাস এমনি যে কোনো একটা নাম্বার ডায়াল করেছি, আর ওই নাম্বারটা তোমার বেরিয়েছে। দেখো তুমি যে জায়গাটা বলেছিলে আমি ওখানে গেছিলাম, ওখানে কিছুই ছিল না, শুধু একটা খিড়কিতে হাওয়ায় ঝুলতে একটা মেয়ে দেখলাম। দেখো তুমি আগেও অনেক বিরক্ত করে দিয়েছো, এবার দয়া করে আর আমায় বিরক্ত করো না প্লিজ, ফোন করো না। শোনো শোনো প্লিজ, ফোন কেটো না। আমি সত্যি অনেক বড় বিপদে আছি। আমি তোমাকে যেখানে পাঠিয়েছিলাম ওটা আমার বাড়ি ছিল, কিন্তু ওই কিডন্যাপার আমাকে যেখানে নিয়ে এসছে আমি তোমাকে ওই ঠিকানা বলতে চাই। দেখো এই এরিয়া কোনটা আমি জানি না, কিন্তু এই বাড়ির সামনে অনেক ট্রাফিক রয়েছে, আর এর বাঁদিকে একটা ম্যাকডোনাল্ডসের দোকানও রয়েছে। আর আমি যেই বাড়িটাতে বন্দি আছি সেই বাড়ির গেটের সামনে একটা ফুচকাওয়ালার দোকানও আছে। এর বেশি আমি তোমাকে আর কিচ্ছু বলতে পারবো না। দেখো কেউ আসছে, আমি ফোনটা রেখে দিচ্ছি, প্লিজ আমার সাহায্য করো। হ্যালো, কি হলো কুমার? পূজার ফোন ছিল, বলছিল যে ওকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। কি? ও ওই জায়গার লোকেশনও বললো, আর বলছিল যে সাহায্য করলে খুব ভালো হয়। না কুমার, আমাদের এইসব ম্যাটারে পড়া উচিত না। এমনি তো শহরে এত ফ্রড কেসেস চলতে থাকে, বেশি ডিটেলে পড়লে হয়তো আমরাও ফেসে যেতে পারি। কিন্তু বাবলি, যদি তোমার থেকে কেউ সাহায্য চায় তাহলে তার সাহায্য করবে না? আচ্ছা চলো ঠিক আছে, তোমার কথা তোমার জায়গায়, অ্যাটলিস্ট পুলিশ কমপ্লেন তো করতেই পারি তো। যদি পুলিশ কে ফোন করছে তার নম্বরটা চায় তবে? মোবাইলে নম্বর নেই। আচ্ছা ঠিক আছে, আমরা গ্যালারি বাইরে দাঁড়িয়ে আছি, হুম। গ্যালারি ভেতরে গিয়ে দেখছি, জিজ্ঞেস করছি যে ফোন কোন নম্বর থেকে এসেছিল, হয়তো আসতে পারে। লেটস ট্রাই। ঠিক আছে। চলো। আরে পুরো অফিসটাই খালি, বন্ধ হয়ে গেছে নাকি? এত তাড়াতাড়ি? স্ট্রেঞ্জ, হ্যাঁ? এনিওয়েজ এবার কালকেই আসতে হবে। হুম। মে আই হেল্প ইউ? মে আই হেল্প ইউ? কুমার, কুমার লেটস গো। কুমার লেটস গো। হ্যাঁ বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? ইন্সপেক্টর সাহেব, একটা মেয়ে আছে যাকে কিডন্যাপ করা হয়েছে। কি বললে? তুমি কি করে জানো? আর কোথায় সেই মেয়েটা? ইন্সপেক্টর সাহেব এরকম আছে যে ওর ফোন এসেছিল আমার ফোনে। আচ্ছা, তোমার ফোনে দেখি। কিন্তু একটা প্রবলেম আছে স্যার, এটা দিয়ে ওর কল রেজিস্টার হয় না, যেটা দিয়ে ও ফোন করে। দেখো, তোমরা কি আমার সাথে ইয়ার্কি করতে এসছো? মনে রেখো, আমার নাম ইন্সপেক্টর কুলকার্নি। স্যার আমি আপনার সঙ্গে ইয়ার্কি মারছি না, আমি নিজেই 2 দিন ধরে অসুবিধাতে আছি। এই ফোনেই ও ফোন করে, আর ও ডাকার লোকেশন হিসেবে ও এক ট্রাফিক সিগন্যালে আশেপাশে যেখানে ওই ট্র্যাপটা আছে তার বাইরে একটা ফুচকাওয়ালা বসে স্যার। এটা ওই জায়গায় যেখানে কিডন্যাপ করে রাখা হয়েছে। আচ্ছা,
ঠিক আছে, তোমরা এখানেই বসো, আমি এক্ষুনি আসছি। হলদার, ইয়েস স্যার। তুমি এদের ওপর নজর রাখো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। কত হলো দাদা? 10 টাকা। এ নিন। পুলিশ? এই, জি সাহেব। এই ঘর কার তুমি জানো? না সাহেব, এই ঘরটা তো অনেক দিন ধরে খালি পড়ে আছে। হ্যাঁ, মাঝে মাঝে এখানে একটা গাড়ি আসে, ওই গাড়িতে কালো কাঁচ লাগানো থাকে, ওটাতে মানুষ টানুষ কাউকে দেখতে পাই না। গাড়ি আসে আর ওখানে দাঁড়িয়ে থাকে, তারপর চলে যায়। ঠিক আছে, আমরা এখানে এসে কিছু ভুল তো করিনি। কমন বাবলি, এটাতে ভয় পাওয়ার কি আছে? আমরা আর কারো খুন তো করিনি। খুন তুমিই করেছো। এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? হ্যাঁ, যেই জায়গা তুমি বলেছিলে আমি ওখানে গেছিলাম। তুমি বলছো কি একটা মেয়ে তোমায় ফোন করে একটা জায়গা বললো? সেই জায়গাটা ঠিকই, কেন কি আমি ওখান থেকে হয়ে আসছি। আর ইনভেস্টিগেশন করে জানতে পারলাম কি ওইখানে কাউকে বেঁধে রাখা ছিল, আর পুরো মাটিতে রক্ত পড়েছিল। আর তুমি বলছো তুমি খুন করনি? ইন্সপেক্টর সাহেব, এটা ওরই ফোন, আপনি চাইলে কথা বলতে পারেন। হ্যালো, ইন্সপেক্টর সাহেব, ফোনটা কুমারকে দিন, কারণ আপনি যে রক্ত দেখেছিলেন সেটা আমারই ছিল। কিন্তু আমি এখনো বেঁচে আছি, আর যদি আপনি এই মামলাটায় পড়েন তাহলে কিডন্যাপাররা আমাকে মেরে ফেলবে। কিন্তু তুমি এটা কি করে জানো কি আমি ইন্সপেক্টর? আমি এই জন্যে জানি কারণ আমি আপনাকে ওই বিল্ডিংয়ে ঢুকতে দেখেছিলাম। সেই সময় আমার কিডন্যাপার আমাকে আহত করে ওখান থেকে নিয়ে যাচ্ছিল। দেখুন, বেশি প্রশ্ন করবেন না প্লিজ, আমার জীবন বিপদে আছে। ফোন কুমারকে দিন। তুমি কুমারকে কি করে জানো? ও ইন্সপেক্টর সাহেব, আমি কুমারকে জানি না। আমি তো এমনি কোনো একটা নাম্বার ডায়াল করেছিলাম আর ওই নাম্বারটা কুমারের বেরোলো। এ নাও, তুমি কথা বলো।
হ্যালো পূজাজি, দেখুন আপনি আমাকে এরকম কেন ফোন করছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? দেখো কুমার, তুমি আমাকে বাঁচাতে পারো, আমাকে ছাড়াতে পারো। দেখো, তুমি ইন্সপেক্টরে কিছু বলো না। আমার কিডন্যাপার আমাকে ওখান থেকে বের করে ম্যাকডোনাল্ডসের পেছনে একটা বিল্ডিংয়ের গ্যারেজে নিয়ে যাচ্ছে। আমি এখন ওই গাড়িতেই রয়েছি। আমাকে বাঁচিয়ে নাও প্লিজ। হয়তো তুমি এখানে আসলে তোমাকে কেউ সন্দেহ করবে না, আর তোমার সাথে ওই মেয়েটাও আছে, এটা তো আরোই ভালো। দেখো, আমি ফোন রাখছি। আহ, কি বললো মেয়েটা? ও বললো যে ও যেগুলো কথা আপনাকে বলেছে ওই সব কথাগুলো আমাকেও বলেছে, আর বললো যে আমাকে আবার ফোন করবে আমি যখন বাড়ি পৌঁছে যাব। কুমার, তুমি কি আমাকে মূর্খ মনে করো? যতক্ষণ তুমি আমাকে সত্যি সত্যি না বলে দাও, আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। স্যার আপনি আমার কথাটা... ইন্সপেক্টর সাহেব, ইয়েস, আমি রাকেশ পাঞ্চাল, আর এ আমার ছেলে কুমার পাঞ্চাল, আর এর ফ্রেন্ড বাবলি, আর ইনি হচ্ছেন উকিল সাহেব। এটা বেল পেপার্স, এ নিন। অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা হচ্ছে। আগে আপনি এটা বলুন কি আপনাকে কে খবর দিল কি এরা দুজন পুলিশ স্টেশনে আছে? অ্যাকচুয়ালি আমাকে একটা মেয়ে ফোন করেছিল, আর ও আমাকে বলল কি আমি উকিল সাহেবকে নিয়ে এখানে চলে আসলাম। দেখুন, ম্যাটার অনেক সিরিয়াস। আপনার ছেলে এইখানে এসে খবর দিল কি আপনার ছেলেকে একটা মেয়ে মোবাইলে কিডন্যাপ হওয়ার খবর দিল, কিন্তু এর মোবাইলে সেই মেয়েটার কোনো নম্বর আসেনি। ইন্সপেক্টর সাহেব, আপনিও তো একটু আগে এই ফোনে পূজার সঙ্গে কথা বললেন তো। হ্যাঁ, তাহলে? তাহলে আপনি চাইলে নিজেই ওর নাম্বার চেক করতে পারেন, দেখে নিন। হ্যাঁ, দেখুন, আমার আপনার ছেলের উপর ভরসা আছে, কিন্তু আমার মনে হচ্ছে কি আপনার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। যাকগে, আপনি আপনার ছেলেকে নিয়ে যান, আমি এই কেসটার ইনভেস্টিগেশন করছি। আর হ্যাঁ কুমার, যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে আমি 6463-834-এ অ্যাভেলেবেল আছি, ঠিক আছে? আর একে নিয়ে যাওয়ার জন্য বেল পেপার দিতে হবে না। এত রাত্রিরে কার ফোন এসছে? কে জানি কার আছে, আমি দেখছি। এই মোবাইল ফোন দিয়ে নিজের ছেলেকে আমি প্রবলেমে ফেলে দিয়েছি। কাল সকালে ওকে একটা নতুন ফোন দিয়ে দেবো। আর এটার কি করবে? এর কি করব? একে কোনো কাছড়ার ডাব্বায় ফেলে দিয়ে আমি এক্ষুনি চলে আসছি। আহ ও ও
এটা এটা গরম হচ্ছে কেন? আহ আমার হাত পুড়ে যাচ্ছে, আমার হাত পুড়ে যাচ্ছে। এই মোবাইল আমার হাত পুড়িয়ে দেবে। এখন তো শুধু তোমার হাত জ্বলছে। যদি তুমি এটাকে আবার ফেলার চেষ্টা করো তাহলে আমি তোমার পুরো শরীরটাই জ্বালিয়ে দেবো। কিন্তু কিন্তু তুমি কে? এবার ওই ফোনটাকে নিয়ে ওখানেই রেখে দাও যেখান থেকে তুমি এটাকে তুলে নিয়ে এসেছিলে। আরে কি হলো? তুমি এই মোবাইলটা তো ফেলতে গেছিলে না? কিছু জিজ্ঞেস করো না আমাকে, আমি তোমায় কিছু বোঝাতে পারবো না। আর একটা কথা মনে রাখো, তুমি এই মোবাইলকে আজকের পর হাত লাগাবে না, বুঝলে? চলো। দেখো না, মোবাইলটা তো আবার বাজছে। আমি তোমায় বললাম না এই ফোনকে হাত লাগাবে না, চলো। হ্যাঁ বলো পূজা। দেখো, আমি তোমাকে যেই ঠিকানাটা দিয়েছিলাম সেখানে যদি তুমি আসো তাহলে 3টে থেকে 5টার ভেতরেই কিন্তু এসো। সেই সময় কিডন্যাপাররা থাকে না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি 3টের সময় পৌঁছে যাব। ইয়া। আরে কি হলো সাহেব? কি বোঝাবো দিলীপ, এখানে একটা দড়ি পড়েছিল আর পুরো মাটিতে রক্তই রক্ত ছিল। আর এরকম মনে হচ্ছে না কি আমার চলে যাবার পর কেউ এসে থাকবে। স্যার, আমার তো এদিকে কিছু গন্ডগোল মনে হচ্ছে। হ্যাঁ, মনে তো আমারও হচ্ছে। তুমি একটা কাজ করো, ওই ছেলে কুমারের বাড়ির বাইরে পাহারা দাও, আর যে কোনো হরকত দেখতে পাবে আমাকে শিগগিরই জানাবে। ইয়েস স্যার। চলো। ইয়া বাবলি। হাই। ইয়া কাম অন, তাড়াতাড়ি করো, আমাদের 3টে অবধি ওখানে পৌঁছাতে হবে। যাই। চলো। এই শাটারটা তো নিজে নিজে খুলছে।
না, হয়তো ভেতরে পূজা ছুটে গেছে আর ওই শাটার খুলছে। চলো এসো। এই শাটার কি করে বন্ধ হয়ে গেল? শাটার তো নিজে নিজে বন্ধ হলো। অদ্ভুত। ভয় পাওয়ার কিছু নেই, আশেপাশে সুইচ বোর্ড খোঁজো। সুইচ পেলে? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। কিন্তু কিন্তু পূজা কোথায়? জানি না, ও তো বলেছিল কি ও এখানেই থাকবে। মনে হয় গাড়িতে আছে, হয়তো কেউ ওকে বেঁধে রেখেছে। চলো দেখা যাক। ভয় পেও না। কে আছে? এটা কে? এই পূজা। এটাও পূজা? তুমিও পূজা? হ্যাঁ, এ পূজা আর আমিও পূজা। ওটা আমার শরীর আর আমি ওর আত্মা। ওই লোকগুলো একটা লোহার রড দিয়ে আমার মাথায় হামলা করেছিল আর আমাকে মেরে ফেলেছিল। কে মেরে ফেলেছিল? উনি আমার শ্বশুর মশাই ছিলেন, আর এতে আমার স্বামীরও হাত ছিল। আমার দাদু গুজরাটে থাকতেন। উনি নিজের সর্বস্ব এক জায়গায় করে আমেরিকার শিকাগো শহরে বসবাস শুরু করেন। উনি ভারতবর্ষকে অনেক ভালোবাসতেন, তাই তো আমরা প্রত্যেক শীতের ছুটি এখানে এসে মজা করে কাটাতাম, আমার দাদু, বাবা আর আমি। কিন্তু এইবার বাবা আমাদের সাথে আসতে পারলেন না, কারণ ওনার কোনো বিজনেসের কমিটমেন্ট ছিল। আর একদিন দাদু, তুমি আমাকে ইন্ডিয়াতে এনে খুব ভালো কাজ করেছো। আমার তো এখানে এত ভালো লাগে যে ফিরে যাবার মনই করে না। মা, এটা আমাদের ভালোবাসার হিন্দুস্তান, সব থেকে প্রিয়। এখানে সংস্কৃতি আছে, ভদ্রতা আছে আর ভালোবাসা আছে। নতুন যুগ লোকেরা ভালো মতন ব্যতীত করতে চায়। ঠিক বলেছো তুমি। সবার থেকে সেরা আমার ভারতবর্ষ। দাদু, মা, তুমি ঠিক আছো তো? মা- দাদু, ব্যথা হচ্ছে। মা, মনে হয় বেশি এক্সস্টন হয়ে গেছে। সাইডে বসে যাও। না মা, আমি হাঁটতে পারবো না। দাদু, দাদু, হেল্প! দাদু ওঠো, প্লিজ হেল্প মি। দাদু, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। দাদু, দাদু, কি হয়েছে? দাদু, ডাক্তার ডাকো। কেউ ডাক্তারকে ডাকবেন, প্লিজ হেল্প। চলুন চলুন, কি হচ্ছে? দাদু, কি হলো? আমার দাদুর বুকে খুব ব্যথা হচ্ছে। আই ডোন্ট নো। তুমি help তুমি চিন্তা করুন করো না। আমার। আরে তোমরা Please কি help করছো দাঁড়িয়ে করুন। দাঁড়িয়ে? চলো তোলো এনাকে। হ্যাঁ, তোলো তাড়াতাড়ি তোলো, গাড়িতে নিয়ে দাদু, চলো। দাদু, হ্যাঁ, তোলো। দাদু। খুব ব্যথা হচ্ছে মা। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। গাড়িটা একটু তাড়াতাড়ি চালান না প্লিজ, তাড়াতাড়ি চালান। কতবার বলবো আপনাকে? ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, সব সব ঠিক হয়ে যাবে। দাদু, দাদু তুমি ঠিক আছো তো? আঙ্কেল আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সামলে। দাদু তুমি ঠিক হয়ে যাবে। আঙ্কেল আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। দাদু, দাদু,
দেখো তুমি তুমি একদমই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি এরকম কেঁদো না, ভগবানে ভরসা রেখো, সব ঠিক হয়ে যাবে। তুমি কেঁদো না প্লিজ। বাই দ্য ওয়ে, আমি পঙ্কজ কোঠারি। উনি আমার দাদু। আমরা শিকাগো থাকি আর প্রত্যেক বছর ইন্ডিয়ায় আসি। থ্যাংক ইউ। আজ যদি আপনি না থাকতেন তাহলে জানি না কি হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ। আরে না না, এটার কোনো দরকার নেই, এটা তো আমার দায়িত্ব ছিল। আর এমনিতেও মানুষ মানুষেরই তো কাজে আসে। দেখুন, আপনি এতক্ষণ এখানে আছেন আমার সাথে, যদি আপনি যেতে চান তো। আরে না না মিস পূজা। মিস পূজা, দেখুন যতক্ষণ ডক্টর তোমার গ্র্যান্ড পাকে ঠিক হয়ে গেছে না বলে দিক, আমি এখান থেকে যাব না। আর পঙ্কজ আমার সঙ্গে ততক্ষণ ছিল যতক্ষণ না ডাক্তার এটা বলল যে আমার দাদুর জীবন বিপদের থেকে বাইরে। আর তারপর পঙ্কজ জোর করে আমাকে আর দাদুকে নিজের বাড়ি নিয়ে গেল। এসো এসো প্লিজ এসো। ড্যাড, এ দেখো কে এসেছে। আসুন প্লিজ, ভেতরে আসুন। ড্যাড এসো না। নমস্কার মশাই, আপনাকে স্বাগত জানালাম। নমস্কার দাদা, আপনি আমাকে চেনেন না। আপনার ছেলে আমার উপরে অনেক উপকার করেছে, আমি একদমই চাইনি, তাও এখানে নিয়ে এসছে। আরে ভাই, এ খুবই ভালো কাজ করেছে। মশাই, এবার আপনি এই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করুন। ঠিক আছে ড্যাড, এটা পূজা। নমস্কার আঙ্কেল। নমস্কার বেটা। ড্যাড, আমি পূজার বাবাকে ইনফর্ম করে দিয়েছি যে উনি কালকে বিকেলের ফ্লাইট নিয়ে আমেরিকা থেকে ইন্ডিয়া চলে আসুন। বাবা, আমি বুঝতে পারছি না যে তোমার এই উপকার কি করে আমি প্রতিশোধ করব। আরে এর কোনো প্রয়োজন নেই মশাই, আমরা যে কোনো মুহূর্তে আমেরিকা ঘুরতে আসব, তখন আপনার বাড়িতে এসে এক কাপ চা খেয়ে নেব, ব্যাস। দাদা, আপনি অবশ্যই আমেরিকা আসবেন। আমার কাছে ওখানে যা কিছুই আছে সব কিছু আপনার পায়ে রেখে দেব। ধন্যবাদ মশাই, হুম, অনেক অনেক ধন্যবাদ। আরে পঙ্কজ বেটা, কাকুকে এনার ঘরে হ্যাঁ, ড্যাড। ছেড়ে দিয়ে আসো বাবা, হ্যাঁ ড্যাড, একটু আরাম করতে দাও। হ্যাঁ। আসুন আসুন প্লিজ। আসুন দাদু, প্লিজ আসুন আসুন। আর তারপর আমাদের পরিবারের মধ্যে এত ভালো সম্পর্ক তৈরি হলো যে সবাই মিলে এটা সিদ্ধান্ত নিল যে কেননা এই বন্ধুত্বকে সম্বন্ধে বদলে দেওয়া যাক। পূজা, তোমার ড্যাডি আজকে আমার বাবার সঙ্গে কথা বলেছেন। উনি চাইছেন যে আমাদের বিয়ে হয়ে যাক। পঙ্কজ, তুমি কি চাও? পূজা, সেই মানুষটা খুবই ভাগ্যশালী হবে যার হাত তোমার হাতে চলে আসবে। কিন্তু পূজা, আমার মনে একটা কথা ঘুরছে যেটা আমি তোমায় বলে দিতে চাই। দেখো পূজা, তুমি আমায় কিছু ভুল ভেবে রেখো না। পূজা, আমার তোমার আলাপ একটা গার্ডেনে হয়েছিল, যেখানে হঠাৎ আমি তোমার কাজে চলে এলাম। কোথাও এই সম্বন্ধ এই কারণে তো হচ্ছে না যে আমি তোমার কাজে চলে এলাম আর তুমি আমার অনুকূল্যতে বাধ্য হয়ে গেছো, আর এইরকম তুমি এই অনুকূল্যের ধার নামিয়ে দিতে চাও। পঙ্কজ, এই কথাটা বলে তুমি আমাকে অনেক বড় বিপদে ফেলে দিয়েছো। আমি জানি তোমার অনেক উপকার আছে আমাদের উপরে, কিন্তু এই উপকারটা এতটা বড় যে এটাকে এত সহজে নামানো যাবে না। আমি জানি যে দাদুর এই অ্যাক্সিডেন্টের জন্যই আমাদের দুজনে দেখা হলো, আমাদের বন্ধুত্ব হলো, আর আজ আমরা এই বন্ধুত্বকে একটা সম্বন্ধে বদলে দিতে চাই। পঙ্কজ, আমি তোমাকে অনেক পছন্দ করি আর আমি তোমার উপর অনেক ভরসা করি পঙ্কজ। যদি তুমি আমাকে বলো যে কোনো জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে, তো আমি সেটাও করে ফেলবো। ব্যাস পূজা, ব্যাস। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। কিন্তু পূজা, বন্ধু আর সম্বন্ধ নিজের বরাবর লোকের সঙ্গে হয়, আর স্ট্যাটাসের হিসেবে তোমরা আমাদের থেকে অনেক বড়। পঙ্কজ, এসব কি বেকার কথা বলছো তুমি? আমরা দুজন বন্ধু, আর বন্ধুত্ব সম্পর্কের মধ্যে একটা বোঝাপড়া হওয়া উচিত। এতে স্ট্যাটাসের কোনো যায় আসে না, বুঝেছো?
তাহলে তো আর একটা কথা রাখতে হবে, বিয়ের পর তুমি কোথায় থাকবে? এটাও কোনো জিজ্ঞেস করার কথা? বিয়ের পরে আমি ওখানেই থাকবো যেখানে তুমি থাকবে। আর এমনিতেও আমি ইন্ডিয়া অনেক ভালোবাসি। আর ইন্ডিয়াতে পার্মানেন্টলি থাকার একটা বাহানা তো মিলে যাবে তোমার সাথে বিয়ে করার পর। কিন্তু বাবা দাদু তো ওখানেই শিকাগোতে থাকবে, কারণ আমাদের পুরো বিজনেসটাই ওখানে। কিন্তু বাবা এটা তো বলে যে আমার বিয়ের পর উনি এখানে ইন্ডিয়াতে এসেই বাস করবেন নিজের পুরো বিজনেস গুটিয়ে। কারণ পঙ্কজ, আমি ওনার একমাত্র মেয়ে, আর উনি আমার থেকে দূরে থাকতে হ্যাঁ। পারবেন না। আর আমিও তোমার থেকে দূরে থাকতে পারবো না। আর তারপর আমাদের বিয়ে হয়ে গেছিল। আমি ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাইও করে দিয়েছিলাম, কিন্তু বাবার বিজনেস এতটা ছড়িয়েছিল যে ওকে আবার গুটিয়ে এখানে নিয়ে আসা একদম মুশকিল হয়ে পড়েছিল। উনি তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়ায় আসতে চাইছেন। উনি তো ইন্ডিয়া আসতে পারলেন না, কিন্তু একটা খবর নিশ্চয়ই এলো। পূজা, পূজা, পূজা কোথায় তুমি? পূজা, পূজা, চেঁচাচ্ছ কেন পঙ্কজ? আমি তো এখানেই আছি। পূজা, কি হয়েছে পঙ্কজ? একটা একটা খবর আছে পূজা। বলো পঙ্কজ, কি হয়েছে বলবে তো? বুঝতে পারছি না যে আমি তোমাকে কি করে বলবো। দেখো, বলো পঙ্কজ, কি হয়েছে পূজা, তোমার প্লিজ। গ্র্যান্ডপা ড্যাডি আমেরিকাতে আসার বনাতে আর বাঁচতে পারেনি। না, এটা হতে পারে না পঙ্কজ, এটা হতে পারে না। আর দেখতে দেখতে কি থেকে কি হয়ে গেল, আমি তো কিছু জানতেও পারলাম না। কিন্তু আমার দুর্ভাগ্য ছিল যে আমি ওনাদের শেষ দেখাও দেখতে পেলাম না। ওনারা যারা আমাকে এত ভালোবাসতো, ওনারা আমার জন্য একটা বড় ব্যবসা দিয়ে গেছিল। কিন্তু নাই আমি ওখানে থাকতে পারতাম, আর নাই ওখানে কাজ করতে পারতাম। কিন্তু অবাক করার কথা তো এটা, একদিন আমার শ্বশুর মিস্টার মহেশ কোঠারি আমার জন্য একটা অদ্ভুত প্রপোজাল নিয়ে এলেন। পূজা মা, বাবা, আপনি? পূজা মা, মা তুই নিজের মনকে শক্ত কর। দেখ মা, এটা জীবন, যে এসছে সে কালকে চলে যাবে। তোমার বাবা তোমার ওপর একটা দায়িত্ব ছেড়ে গেছেন। আমেরিকাতে এত বড় বিজনেস রয়েছে যার দেখাশোনা করার জন্য কেউ নেই। সেই জন্য আমি ভেবেছি তুমি পঙ্কজের সাথে আমেরিকা চলে যাও, আর ওইখানে গিয়ে বাবার ব্যবসা সামলাও। বাবা, আপনি এসব কি কথা বলছেন? আমি আমার দাদু আর বাবার থেকে এতটা দূরে ছিলাম, তাই ওনাদের শেষ দেখাও দেখতে পারলাম না। আর আপনি চান আমি পঙ্কজকে আপনা থেকে দূরে করে দিই? এবার আপনার সেবা করার দিন এসেছে বাবা, আর আপনি চান যে আমি পঙ্কজকে আমার সাথে আমেরিকায় নিয়ে যাই? না বাবা, না, আমি এরম করতে পারবো না। আর এমনিতেও আমার নিজেরও আমেরিকা যাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ ওখানে বাবা আর দাদুর অনেক স্মৃতি রয়েছে। প্লিজ, আপনি আমাকে এটা করতে বলবেন না। ঠিক আছে মা, যেটা তোর ভাল লাগে। গড ব্লেস ইউ।
ড্যাড তুমি আমাকে ডাকলে? হ্যাঁ বাবা, বাবা পূজা বারণ করে দিয়েছে, ও আমেরিকা যেতে চায় না। কিন্তু কেন? বাবা ও তোকে আমার থেকে দূরে রাখতে চায় না। কিন্তু ড্যাড, এত সম্পত্তি যেটা দূরে আছে ওটার কি করব? আর এই স্টকের বিজনেসটা তো আমাদের বরবাদ করে রেখে দিয়েছে। তোমারও গ্যাম্বলির অভ্যেস আছে আর আমারও। ড্যাড, যদি আমি আমেরিকা না যেতে পারি তাহলে কি হলো? ওই পুরো সম্পত্তি পূজার সঙ্গে তো এখানে তো আসতেই পারে। সেটা কি করে? ড্যাড, ওইসব তুমি আমার উপরে ছেড়ে দাও। সেটা কি করে? ও এইরকম পূজা, তোমায় কিছু দিনের জন্য আমেরিকা যেতেই হবে। ওখানে গিয়ে তুমি তোমার বাবার ব্যবসাটাকে ওয়াইন্ড আপ করে নাও, আর যতটা পাও ওইসব নিয়ে ইন্ডিয়া চলে এসো। যদি তোমার আমার উপরে ভরসা থাকে তাহলে এই কাজটা করে দাও। এটা তুমি কি কথা বলছো পঙ্কজ? আমি তো ভগবানকেও এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে করি। তুমি যেরকম বলবে আমি সেরকমই করব। তাহলে ঠিক আছে। আরে পূজা, আমি তোমার বাবার পার্টনারের সঙ্গে আর একটা লয়ারের সঙ্গে অলরেডি কথা বলে নিয়েছি। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং ইয়ার। তোমার কাজ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে? থ্যাংক ইউ পঙ্কজ। আমি জানতাম না, কিন্তু সব প্ল্যানিং হয়ে গেছিল। আমি আমেরিকা চলে গেলাম। বাবা দাদু সব সম্পত্তি, ওনাদের সব প্রপার্টি আমি নিলামে করে দিলাম, আর সেই টাকা নিয়ে আমি ফেরত ইন্ডিয়ায় চলে এলাম। ইন্ডিয়াতে আসতেই আমি ওই সব টাকা পঙ্কজের হাতে বিশ্বাসের সাথে তুলে দিয়েছিলাম। আর কিছুদিন পর আমি পঙ্কজকে বললাম যে আমিও বিজনেসে ওনাদের সাহায্য করতে চাই, কিন্তু ওনাদের চালচলনে এত পরিবর্তন। প্রথমে আমি অতটাও গুরুত্ব দিইনি, কিন্তু বাপ বেটা চালচলনে এত পরিবর্তন দেখে আমার অল্প অল্প সন্দেহ হতে লাগে। কিন্তু আমি করতাম বা কি? অনেক দেরি হয়ে গেছিল। আমি ওই জুয়ারিদের হাতে আমার বাবা আর আমার দাদুর পরিশ্রম আর সততার টাকা তুলে দিয়েছিলাম, আর এখন আমি ওনাদেরকে আটকাতে চাইছিলাম। আর যখনই ওরা এই কথাটা জানতে পারলো, তো ওরা কিছু গুন্ডা জোগাড় করলো আর আমাকে কিডন্যাপ করার একটা প্ল্যান বানালো। এই ধর 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 তাড়াতাড়ি এই গাড়ি নিয়ে চল। এই সাইডে ঢোকো। তোর লেগে তাড়াতাড়ি, come on। ঢোকা ঢোকা ছাড়ো আমাকে। খোল। চল 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 তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, বার কর বার কর গাড়ি বার কর গাড়ি বার কর। চল চল। অজ্ঞান হওয়ার ঠিক আগে আমি ওনাদের কিছু কথা শুনতে পেলাম, আর আমি একদম অবাক হয়ে গেলাম যে যেই লোকগুলোর ওপর আমি আমার সব কিছু দিয়ে দিয়েছিলাম, সেই লোকগুলোই আমার সাথে এই ব্যবহার কেন করলো? সবকিছু ঠিক আছে তো? জি। কারোর কোনো সন্দেহ হয়নি তো? না, কারো কিছু সন্দেহ হয়নি। আমার মেয়েটাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দিয়েছি। ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি। ওকে, করো। দেখো মেয়েটা অজ্ঞান আছে কিনা, ওকে ঠিক করে চেক করো। কাম অন। চাপ নিস না বন্ধু। খাও আমার বন্ধু, আমি খুবই খুশি
এই মদ ওই মেয়েটার নামে। যে অজ্ঞান পড়ে আছে সে? খেয়ে কেমন লাগলো? খুব ভালো। পুরো বোতল শেষ করতে হবে। আর আমি আমার পার্সটা দেখতে পেলাম, যেটা ওই লোকগুলো ভুল করে ওখানেই ছেড়ে গেছিল। আর ওই পার্সেই আমার মোবাইল ছিল। অনেক হয়ে গেছে ভাই, চো তবে একটা নিচ্ছি। এনে আরে না, আমি আরে একটা নিয়ে নে। আমার নেশা হয়ে গেছে ভাই, আমি আর খাবো না। তুই খা, একটা নিয়ে নে। না হয়ে আমি যাবে। খাবো না, তুই খা। হুম, আমার মনে হয়েছিল যে আমি যেই সুযোগ পাবো আমি কাউকে না কাউকে তো কন্ট্যাক্ট করেই নেব। 3 দিন পর এরা এলো, আর এরা আমাকে অন্য কোনো বাড়িতে নিয়ে গেল। আর ওখানে আমি মোবাইল ব্যবহার করার সুযোগ পেয়ে গেলাম। কিন্তু যেই আমি মোবাইলটা দিয়ে কাউকে কল করতেই যাচ্ছিলাম, তারপর আমি যখন প্রথমবার তোমাকে আমার মোবাইল থেকে ফোন করেছিলাম, তো আমি আমার শরীর থেকে মুক্ত হয়ে গেছিলাম। কিন্তু তুমি আমাকে কেন কন্ট্যাক্ট করলে? কারণ যখন কারো শরীর আত্মা হয়ে যায়, তো কে কি সেটা সব কিছু পরিষ্কার দেখতে পাওয়া যায়। ওই দিন তোমার জন্মদিন ছিল, আর মিস্টার মহেশ কোঠারি তোমার প্রতিবেশী। তার মানে তুমি ওনার কাছে খুব সহজেই পৌঁছাতে পারবে। তাই আমি চাইতাম যে তুমি ওয়ার্ডেন রোডের বাড়িতে সবার আগে যাও, যেখানে এখনো অবধি আমার পার্স পড়ে আছে। তুমি ওখানে গিয়েও ছিলে, কিন্তু আমার পার্সে তোমার নজর পড়েনি। আমি জানলা দিয়ে তোমাকে ইশারা করার চেষ্টাও করেছিলাম, কিন্তু তুমি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেলে। কিন্তু তোমার ব্যাপারে আমি যা কিছু ভেবেছিলাম সে সব কিছুই ঠিক ছিল, যে তুমি একজন শক্তিশালী ও সাহসী যুবক। ওই দিন তুমি যখন মিস্টার কুলকার্নির সঙ্গে দেখা করতে গেছিলে, তো আমি তোমার বাবাকে ফোন করেছিলাম, আর তখন উনি ওনার লয়ার নিয়ে ওখানে পৌঁছেছিলেন। যে সময় ইন্সপেক্টর কুলকার্নি ওই বাড়িতে ঢুকছিলেন, ঠিক সেই সময় মিস্টার মহেশ কোঠারি আমার লাশটা নিয়ে নিজের গাড়িতে তুলছিল আর এখানেই আনছিলেন। বাকি কথা তো তুমি জানোই, ওটা আমার লাশ আর এটা আমি। পূজা, তোমার সঙ্গে অনেক বড় অপরাধ হয়েছে, একদম অন্যায়। আমি প্রথম কাজ এখান থেকে বেরোনোর পর এটাই করব যে আমি সোজা ইন্সপেক্টর কুলকার্নির কাছে যাব আর ওকে এখানে নিয়ে আসব। না,
এবার শুধু তুমি ওটা করবে যেটা আমি বলবো। কি হলো ড্যাড? এনি প্রবলেম? পঙ্কজ, হ্যাঁ ড্যাড। একটা ট্রাক নিয়ে গিয়ে ওই লাশটাকে ঠিকানা লাগিয়ে দাও। কিন্তু ড্যাড তুমি তো বলেছিলে যে ওখানে পুলিশ পৌঁছে গেছে। হ্যাঁ, যখন আমি লাশকে নিয়ে বেরোচ্ছিলাম তখনই ইন্সপেক্টর ওখানে এসেছিল। কিন্তু ড্যাড এটা ইন্সপেক্টরকে খবর কে দিতে পারে? খবর যে কেউ দিতে পারে। তারপর আমি ওইখানে গিয়ে ওই দড়ি আর ওই রক্ত তাকে পরিষ্কার করে দিয়েছি। হ্যালো, মিস্টার কোঠারি, কে? দেখুন কে টে ছাড়ুন, আমি সব কিছু জেনে গেছি। কি জানতে পেরে গেছো? তুমি কে? আমি তোমার সাথে কথা বলতে চাই না। দেখো, তুমি যদি এই সময় ফোন কাটো তাহলে এটাতে নোকসান তোমারই আছে। তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি পুলিশকে ঘোরাতে পারো মিস্টার কোঠারি, কিন্তু আমাকে না। আমি ভালো করেই জানি যে তুমি তোমার বউয়ের লাশ কোথায় লুকিয়ে রেখেছো। লাশ? কিরকম লাশ? এটা কি কি বাজে বকছো তুমি? আমি কোনো লাশ জানি না। দেখো, বেশি স্মার্ট হওয়ার কোনো দরকার নেই। আমি এখন ওই গ্যারেজেই দাঁড়িয়ে আছি যেখানে তুমি তোমার বউ পূজার লাশ লুকিয়ে রেখেছো। তুমি তো খুবই অসতর্ক মানুষ বেরোলে, আর ওই গাড়ির নাম্বার প্লেট বদলানো ভুলে গেলে। কি চাও তুমি? হ্যাঁ, এবার তুমি করলে না কাজের কথা। ঠিক করে শোনো, যদি তুমি এই সংকট থেকে বাঁচতে চাও তাহলে আমাকে 50 লাখ টাকা নিয়ে এসে দাও। আর এই কাজের জন্য আমি তোমাকে শুধু 1 ঘন্টার সময় দিচ্ছি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে 50 লাখ? কি করে করবো আমি 1 ঘন্টায়? আচ্ছা, তোমার বউ মায়ের কোটি টাকার সম্পত্তি তো চেপে রেখে নিলে, আর তোমার থেকে শুধু 50 লাখ টাকার ব্যবস্থা হচ্ছে না। তাহলে ঠিক আছে। হ্যালো হ্যালো, কি হলো ড্যাড? কেউ জানে কি আমরা লাশ কোথায় রেখেছি? ও 1 ঘন্টার মধ্যে 50 লাখ টাকা চাইছে। সে ওই গ্যারেজেই আছে। ওই গ্যারেজে? ঠিক আছে ড্যাড, চলো যাওয়া যাক। পঙ্কজ, কি হয়ে গেছে তোমাকে? 50 লাখ টাকা কোথা থেকে নিয়ে যাব? আরে ড্যাড, ও 50 লাখ টাকা নেবার জন্য জীবিত থাকবে তাহলেই তো। আর যেখানে একটা লাশকে ঠেকানো লাগানো আছে সেখানে 2টো লাগিয়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ কুমার। এবার তোমরা দুজন এখান থেকে যাও। ওই দুজন বাপ ছেলে যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে। তোমাদের ওপর আমি কৃতজ্ঞ। কিন্তু পূজা, আমার এখনো মনে হচ্ছে যে আমরা ওদেরকে পুলিশকে ধরিয়ে দিলে ভালো হবে। ঠিক বলেছ। এবার এখান থেকে তোমরা সোজা পুলিশ স্টেশন যাবে আর আমার পার্সের ব্যাপারে সব কিছু বলে দেবে। ততক্ষণ আমি মিস্টার মহেশ কোঠারি আর মিস্টার পঙ্কজ কোঠারি থেকে আমার হিসেব বুঝে নিচ্ছি। আরেকটা কথা কুমার, এখন তোমার মোবাইল ফ্রি হয়ে গেছে, আর কখনো আমার আওয়াজ তুমি ওতে শুনতে পাবে না। পূজা, তোমার সঙ্গে হবার এই অন্যায় আর অত্যাচারটা সারা জীবন থাকবে। খারাপ অভ্যেস মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যায়, এই কথার জীবিত সাক্ষী এরা দুজন ছেলে বাবা আছে। এবার তোমরা এখান থেকে যাও।
ওরা দুজন যে কোনো মুহূর্তে এখানে এসে যাবে। কিন্তু পূজা তোমাকে এরকম একা ছেড়ে? ঠিক আছে, চলো। কি কি বলছো তুমি? ইন্সপেক্টর সাহেব, আমি একদমই সত্যি বলছি। তার মানে কোঠারি বাবু নিজের বউর হারিয়ে যাওয়ার কমপ্লেন লিখিয়েছিলেন, সেটা মিথ্যে ছিল? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে গার্ডকে ধরে নিয়ে আসছি। ইন্সপেক্টর সাহেব, আরও একটা কথা, ওই পার্সটা এখনো ওখানেই আছে। আপনি ওটাকে অবশ্যই তুলে নেবেন, কারণ ওটাতেই পূজার আমেরিকান পাসপোর্ট আছে। ঠিক আছে, তুমি এইখানেই আমার প্রতীক্ষা শিওর করো। স্যার। এই এই শাটার কি করে বন্ধ হয়ে গেল? জানি না ড্যাডি, আমি কিছু বুঝতে পারছি না। কি করবো এবার? সুইচ বোর্ড কোথায় আছে আমি জানি, চলো লাইট গিয়ে অন করি। চলো। আসো। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কেউ না। তোমরা চলে এলে? আচ্ছা, তাহলে তুমি? হ্যাঁ। টাকা এনেছো? এনেছি, কিন্তু ভাবছি কি যদি এটা তোমাকে না দিই তাহলে কি করে নেবে? এই শয়তানি তোদের রক্তে রক্তে ভরে আছে। শোন, তুই নিজের আওয়াজ পাল্টে আমাদের ভয় পাওয়াতে পারবি না। যখন আওয়াজ শুনে তুমি এত ভয় পাচ্ছ, তাহলে যখন আমার চেহারা দেখবে তখন তোমার কি হাল হবে? কি মানে? পূজা? ওই নোংরা মুখে আমার নামও নিস না। পূজা মা? মা? ওই লোহার রড দিয়ে আমার মাথায় মারার সময় তোমার ওই মেয়ের কথা মনে পড়েনি? ওই দেখ। পূজা, দেখো দেখো আমার মাথায় ওই জখম। আর যেভাবে তুমি ওই গুন্ডাদের দিয়ে আমাকে তুলিয়েছিলে, আমার মাথা, পা, হাত, মুখ সব কিছু বেঁধে তোমরা আমাকে এইভাবে মরতে ছেড়ে দিয়েছিলে। আরে এইসব করার কি দরকার ছিল? কেন মেরেছিলে তোমরা আমাকে? আমি তো আমার দাদু আর বাবার সব সম্পত্তি তোমাদের পায়ে এনে দিয়েছিলাম। পূজা মা, আমায় ক্ষমা করে দাও মা। চুপ!
আরে ভুল তো তারা করে যারা ক্ষমা পাওয়ার যোগ্য হয়, কিন্তু তোমরা তো এরকম নও। তুমি তো নিজের জীবন ছাড়ো, নিজের ছেলে জীবনও বরবাদ করে দিয়েছো। যেমন বাবা তার ছেলে তো তেমনই বেরোলো। পূজা, পূজা আমাকে ক্ষমা করে দাও পূজা, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে পূজা। এবার দেখবে কিভাবে আমি তোমাদের দুজনের জীবন বরবাদ করি। আর যেই দড়ি দিয়ে তোমরা আমার হাত পা বেঁধেছিলে, সেই দড়িটা কোন দিন কাজে আসবে? আমায় ক্ষমা করে দাও পূজা। তোমরা জানো তো যে ভারতে খুন করলে লোকেদের কি ধরনের শাস্তি দেওয়া হয়? মৃত্যুদণ্ড। ওদের ফাঁসি দেওয়া হয়। আর তোমাদেরও সেই অবস্থা হবে। পূজা, পূজা আমাদের ক্ষমা করে দাও পূজা, পূজা। মা, না, না, খোলো খোলো খোলো। পূজা। মনে হচ্ছে ধরা পড়ে যাওয়ার ভয়ে দুজনে আত্মহত্যা করে নিচে। কানুন তো এদের শাস্তি দিতে পারেনি, কিন্তু ভগবান এদের ছাড়েনি।